আমাদেরকে এই সেটে এসে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে সংবাদ এবং সংবাদের পেছনের নানা দৃষ্টিভঙ্গি, নানা বিশ্লেষণ, এসব নিয়ে আমরা এই অনুষ্ঠানে কথা বলি এবং আজকের শীর্ষ সংবাদ বা প্রধান খবর কি ইতিমধ্যে আপনারা এগুলো জেনে গেছেন। এবং আজকে বড়দিনের ছুটি ছিল আজকে সারা দেশে, এবং সেই অনুযায়ী আজকে শীর্ষ খবর বা প্রধান খবর সেটি হচ্ছে যে আপনারা জানেন যে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুর রাজ্জাকের মৃতদেহ আজকে দেশে এসেছে দুপুরবেলা, এবং সেটি নিয়েই আজকে সারাদিন শ্রদ্ধায় ভালোবাসায় মানুষ তাদের এই প্রিয় নেতাকে শ্রদ্ধা জানিয়েছেন। এবং তার নানা দিক নিয়ে আমরা আজকে কথা বলবো প্রফেসর ডক্টর আব্দুল মান্নান চৌধুরীর সঙ্গে। তিনি তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনের অন্তত ঘনিষ্ঠ সহচরদের একজন। তিনি 1966 সাল থেকে তার সাথে কাজ করেছেন। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা আমাদের মোহনা টেলিভিশনে প্রচারিত সর্বশেষ শিরোনামগুলো দেখব, তারপর ফিরে আসবো আলোচনায়। সর্বস্তরের মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় সিক্ত হলেন আব্দুর রাজ্জাক। শহীদ মিনারে মানুষের ঢল, সোমবার দাফন। রাজ্জাকের প্রতি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। সংসদ ভবন ও জাতীয় ঈদগাহে জানাজা শরীয়তপুরে নেওয়া হবে কাল। অসাধু কর্মচারীদের কারণে বিচার প্রার্থীরা হয়রানির শিকার হচ্ছেন বললেন আইনমন্ত্রী। এবং গোলাম আজমকে গ্রেফতার বিষয়ে সিদ্ধান্ত নেবে ট্রাইব্যুনাল, বললেন কামরুল। গোপন প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে সরকার, বললেন রিজভী। আমাদের শিরোনামগুলো সর্বশেষ এইরকমই ছিল। তো যে বিষয়টি আপনি হয়তো খেয়াল করবেন যে শিরোনামের প্রধান এবং তারপরে প্রথম এবং দ্বিতীয় দুটি শিরোনামই ছিল মুক্তিযুদ্ধের এই অনন্য সংগঠককে নিয়ে। তো যে বিষয়টি আপনার কাছে জানতে চাইবো যে আসলে আমরা আজকে সর্বস্তরের মানুষের যে শ্রদ্ধার নিদর্শনটি দেখেছি। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে জাতীয় সংসদ ভবনে যখন প্রথম দফা তার নামাজে জানাজা হয় তখন কিন্তু পুরো এলাকা লোকারণ্য, এবং পরবর্তীতে আমরা যখন দেখি যে কেন্দ্রীয় শহীদ মিনারে যখন তাকে নিয়ে যাওয়া হয় বা তার আগে যখন জাতীয় ঈদগাহে নিয়ে যাওয়া হয়েছিল তখনও কিন্তু লোকারণ্য। এবং বিশেষ করে আমরা যতটুকু খবর পেয়েছি যে সারা দেশ থেকে বিভিন্ন মানুষ, বিভিন্ন নেতাকর্মীরা, সব প্রত্যন্ত অঞ্চলের তারা একবারের এসেছেন যে তাদের এই প্রিয় নেতাকে শ্রদ্ধা জানাতে। তো এই যে যার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে যে সাংগঠনিক যে একটা প্রচেষ্টা, আমি যদি মুক্তিযুদ্ধের সময়কার সেই জেনারেল ওভানের কথা দিয়ে আজকে শুরু করতে চাই যে রাজ্জাক হচ্ছে স্মরণকালের অন্যতম শ্রেষ্ঠ সংগঠক। তো সেই ধারাবাহিকতা কিন্তু আজকে আমরা তার এই শেষকৃত্য অনুষ্ঠান বা জানাজাতে আমরা দেখলাম যে লাখো মানুষের শ্রদ্ধার ভিড়। যে রাজনীতিতে আমরা যতটুকু জানি যে জনগণ আনতে গেলেও জনগণের পিছনে একটা বাজেট থাকে, খরচ হয়, হ্যাঁ, কিন্তু এই যে নিঃস্বার্থ মানুষের ভালোবাসা, যে ভালোবাসার টানে, এবং আপনিও ছুটে গিয়েছেন, এই বিষয়টি আমাদের বা আপনাদের প্রজন্মের রাজনীতিবিদদের কতটা আকৃষ্ট করে? আমি প্রথমে রাজ্জাক ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করি। আমার মনে হচ্ছে ভালো রাজনীতিবিদদের যে মানুষ ভালোবাসে, শ্রদ্ধা করে, অন্তঃস্থলে আশ্রয় দেয়, রাজ্জাক ভাই তার প্রমাণ রেখে গেলেন। আমি শুধু সংসদ প্লাজায় ছিলাম না, সেখানে আপনারা ছিলেন, দেখেছেন। আমি ঈদগাহে গিয়েছি, ঈদগাহে তিল পরিমাণ জায়গা ছিল না, রাস্তাঘাট ভরাট ছিল। আমি সার্বক্ষণ শহীদ মিনারে উপস্থিত ছিলাম, যখন সেখানে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা অর্পণ করছে তখন আমি উপস্থিত ছিলাম। তখন আমার কাছে মনে হয়েছে শিক্ষকতা না করে, রাজ্জাক ভাইয়ের সাথে তো রাজনৈতিক সম্পৃক্ততা ছিল, শিক্ষকতাটা না করে বোধহয় রাজনীতি করাটাই ভালো ছিল। কিন্তু এটা অত্যন্ত ইন্টারেস্টিং ব্যাপার যে রাজ্জাক ভাইয়ের সাথে আমার সরাসরি কাজে নেমেছি 1965 সালের দিকে। ফজলক হলের নির্বাচনকে কেন্দ্র করে উনি খুব বেশি ঘনিষ্ঠ হলাম, কিন্তু আগে পরিচয় হয়েছিল তদানীন্তন
ইকবাল হলে, সার্জেন্ট নজরুল হল যেটা, রাজীব ভাই সরাসরি আমি রাজনীতিতে আসি সেটা উনি চান নাই। উনি চাইতেছিলেন যে আমি যেন শিক্ষকতার দিকে যাই, এবং আমার মনে হয় যে আমি আজকে যে শিক্ষকতার জীবন বেছে নিয়েছি সেখানে রাজীব ভাইয়ের একটা বিশিষ্ট ভূমিকা রয়েছে। মহান জাতির মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং বঙ্গমাতার তিনজনের একটা বিশেষ ভূমিকা রয়েছে আমাকে শিক্ষকতা ঠেলে দেওয়ার জন্য। আমি পাকিস্তান সিভিল সুপিরিয়র সার্ভিসের পরীক্ষা দিইনি, আমার মা টাকা দিয়েছিলেন পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু আমি সেই টাকা পে করেছি ভিন্নভাবে। তো রাজীব ভাইয়ের যে কি পরিমাণ কি জনলবানের কথা আমরা তো সাথে সাথে দীর্ঘদিনে উপলব্ধি করেছি যখন তার সাথে পরিচয় হয়েছে। বঙ্গবন্ধুর একটা অনন্য গুণ ছিল, সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু প্রত্যেকের নেতা কর্মী হইতে আরম্ভ করে, একের তৃণমূলের নেতা কর্মী হইতে আরম্ভ করে সবার নামটা মনে রাখতে পারতেন। অনেকে ভাবতেন যে নামটা তো মনে রাখা এত কঠিন, কি নামের সাথে সাথে তার পারিবারিক ভাই বোন কয়জন আছে, বিবাহিত হলে কবে বিবাহ করেছে, সন্তানাদি কি, সব খোঁজ খবর কিন্তু বঙ্গবন্ধু রাখতেন। রাজীব ভাই বঙ্গবন্ধুর এই জিনিসটা রপ্ত করেছিলেন, এবং উনি প্রথম যেদিন দেখা হবে সেদিনের পর থেকে ছোটরা যারা রয়েছেন তাদেরকে তুই ছাড়া অন্য কিছুতে সম্বোধন করতো না। আমার সেদিনের কথা আমার মনে পড়তেছে যে ওই ঘাতক দালাল নির্মূল আন্দোলনের সময় উনি তো আমাদের বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। আমার প্রতি খুব রাগ করেছিলেন এই সময়, কারণ আমি একটু পিছু টান দিতে চেয়েছিলাম, উনি রাগ করেছিলেন। তারপরেও তো আমি আপনি জানেন যে আমি সদস্য সচিবের দায়িত্ব পালন করেছি। জানার ইমাম যতদিন জীবিত ছিলেন, তার পরবর্তী সৈয়দ হাসান ইমাম, সুফিয়া কামাল এদের সাথে আমি, রাজ্জাক ভাই একদিন আমাকে খুব ধমক মেরে বসলেন, ধমক মেরে বসে দিয়ে নিজে হাসতেছেন। তো আমি বললাম যে হাসতেছেন কি জন্য? কই যে আমি তো ভাবছি যে তুমি সেই ছোটবেলার মান্নান এখনো রয়ে গেছো, তুমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেকশন গ্রেড প্রফেসর, এটা আমি ভুলে গেছিলাম। তো এই তো ধমক দিয়ে দিলাম একটা, এই জন্য আবার হাসতেছি এখন। যাই হোক, আমাদের সম্পর্কটা তো হচ্ছে ভালোবাসার সম্পর্ক। আপনি আবার বলেছিলেন যে 66-এ তার সাথে আমার খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছি। বঙ্গবন্ধু কিন্তু তখন জেলে, আগরতলা ষড়যন্ত্র মামলা তখনও শুরু হয়নি, কিন্তু 6 দফা দেওয়ার কারণে তাকে তো জেলে নিয়ে গেল। হয়রানি তো করেছি, জেলে নিয়েছে। জেল থেকে উনি নির্দেশ দিলেন যে 7ই জুন হরতাল পালন করার জন্য, 1966 সাল। সেই হরতাল পালন উপলক্ষে আমাদের ফজলুল হক মুসলিম হল তদানীন্তন, ওটাই কেন্দ্রবিন্দু ছিল। সেখানে মনিবেহ হইতে আরম্ভ করে ওনারা সবাই আসতেন। রাজীব ভাই তখন পার্টির সেক্রেটারি জেনারেল। আমাদেরকে রাজীব ভাই দায়িত্ব দেওয়া হলো 7ই জুনে পিকেটিং করার জন্য হাইকোর্টের সামনে, পুরানো হাইকোর্ট এখন যেটা, কার্জনহলের একটা গেট থাকে, এটা প্রায় বন্ধ থাকে, এটা প্রায়শ বন্ধ থাকে, ওই কালে কিন্তু আমরা খুলে রাখতাম। তো আমরা সেদিন সকালবেলা রাজীব ভাই ডেকে নিলেন, ডেকে নেওয়ার আগে আমার হাতে দিলেন একটা গাছের গুড়ি, উনি হাতে নিলেন আরেকটা। কার উদ্দেশ্য হলো যে পিটাবেন, কারণ আমাদের এটা খুব খারাপ উদ্দেশ্য। আজকাল তো আমরা এমনি পিটাই, এর কোনো উদ্দেশ্য নেই আসলে, নিরুদ্দেশ। তখনকে আমরা ভাবলাম যে হরতালটাকে সফল করতে হবে। এক হচ্ছে আমরা অত্যাচার, নিপীড়ন আর নিপৃষ্ট ছিলাম। 2, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বের করে আনতে হবে, যেমন করে হোক। সেই জন্য এটা ছিল আমাদের এক ধরনের ইমানের অংশ বিশেষ। তো সেই জন্য সকালবেলায় আমরা পিকেটিংয়ে গেলাম, কিন্তু পিকেটিং থামাইতে না পারে যেটা করলো, যে কাজটা আমরা করলাম রাজীব ভাই সহ কয়েকজনে মিলে দোয়েল চত্বর রেখে নিয়ে এসে একটা বাস শোয়ে ওটাতে পেট্রোল বের করে আমার পকেটে দেয়া 16-এর কাঠি ছিল, ও দিয়ে আগুন ধরাই দিলাম। তাতে পুলিশ খুব মারমুখ হয়ে উঠলো। প্রাইভেট কার চলাচল বন্ধ হয়ে গেল, কিন্তু পুলিশ দারুণ রকমের মারমুখ হয়ে উঠলো। রাজীব বললো যে ঠিক আছে, পুলিশ যখন মারমুখ হইতেছে পুলিশের গাড়ি পেটাবো। তো আমার হাতে সেই গুড়িটা আছে, ওনার হাতে আছে একটা গাড়ি, খুব করে পিটা আসতেছে যখন পুলিশের গাড়িটা, আমরা দুইজনে পিটাতে শুরু করলাম। কিন্তু হঠাৎ করে লক্ষ্য করলাম যে রাজীব ভাই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে হাইকোর্টের রাস্তার উপরে, ফিনকিতে রক্ত বের হয়েছে। আমি খুব রাজীবের প্রতি অত্যন্ত বিরক্ত বোধ করলাম। আমি এবং অত্যন্ত রুষ্ট ভাষায় জিজ্ঞেস করলো, এই কাজটা আপনি করলেন কেন? রাজীব ভাই তখন শুধুমাত্র এই কথাটা বলতেছে, আর কিছু না, বলতেছে আমরা মরবো না, দেশকে স্বাধীন করা, বাংলাদেশকে স্বাধীন করার আগ পর্যন্ত আমরা মরবো না। ব্যাপারটা কি? আপনি এই কথা তো বলতেছেন মনে হচ্ছে অন্য কোনো জগৎ থেকে এসে এইসব কথাবার্তা বলতেছেন, আমার কাছে তো আপনাকে এই জগতের মানুষ মনে হচ্ছে না। বলে ওই তুই যে গাড়ি পিটাচ্ছিলি, গাড়িতে ডিএসপি আলম বসা ছিল, সে তোর মস্তক লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করেছিল, এবং আমি দেখা মাত্র তোর ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমি বললো হোয়াট? তখন তো মানুষের ভয় যে কি চেপে বসলো আমাকে। হোয়াট? রাজু বলে হ্যাঁ তাই। তো বিকালের দিকে তখন আমি খুব উত্তেজিত ছিলাম। আমার কাছ থেকে প্রস্তাবটা আসলো বিএলএফ গঠন করার জন্য, বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট।
রাজাক ভাই তখন হাসলো খানিকক্ষণ, বলে একদিন তো তোমাকে কিছু বলি না, এটা আজকে বলা দরকার। পিএলএফ সেই ধারণা 1962 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে দিয়েছেন, সেই মোতাবেক কাজ হচ্ছে। অনেক দূর আগিয়েছি আমরা। 65 সালে পাকিস্তান ভারতের লড়াইয়ের কারণে একটু পিছিয়ে গেছি, এখন এদিকে যাবো। তো রাজ্জাক ভাই বললাম, শপথ নেন, চলেন আমরা দেশকে স্বাধীন করা ছাড়া ঘরে ফিরবো না, কেউ আমরা বিয়ে শাদিও করবো না। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা কসম খাচ্ছি যে আর পাকিস্তানের সাথে কোনোদিন কোনো সম্পর্ক আমাদের থাকবে না আজকের থেকে। তাহলে সেটা 1966 সালের 7 জুন। আমার জন্য বাংলাদেশের স্বাধীনতার সূচনার দিন হচ্ছে 1966 সালের 7 জুন বিকালবেলা। রাজাক ভাই 6 দফা বঙ্গবন্ধু দিয়েছিলেন, কিন্তু সব লোক যে তার সাথে ছিল তা নয়। জেলে যাওয়ার পর তো আরো খারাপ অবস্থা, আওয়ামী লীগের লোকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হয় জেলে আর নইলে পলাতক, আর নইলে বিপরীত মেরুতে। সেই সময় রাজ্জাক ভাই সারা দেশে 6 দফাকে ছড়িয়ে দেওয়ার জন্য, মনি ভাই, সিরাজুল আলম খান, এরা যে এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য, তো ভালো এরা এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য যে কি পরিশ্রম করেছেন। রাজ্জাক ভাই কোনো দিন ছিল না, রাত ছিল না, নিয়ম ছিল না, কিছুই ছিল না। তাহলে রাজ্জাক ভাই যে বয়সে মারা গেছেন, এখন এই বয়সে মানুষ মারা যায় না, আরো অনেক দিন বাঁচে, অসুস্থভাবে বাঁচে। বিশ্বের অনেক নেতাই রয়েছেন যারা নাকি এই বয়সে শীর্ষ অবস্থানে গিয়েছেন, তারও বেশি বয়সে অনেকে গিয়েছেন। তো রাজ্জাক ভাই ঘটনাটা হয়েছে কি, নিজের উপর খুব অত্যাচার করেছেন। তবে এটাও যদি তুমি কোন রকম আজকে যদি দেখতে পারেন, আমি জানি না মানুষ পরজন্ম সেখান থেকে কিছু দেখতে পাচ্ছে কিনা, অন্তত তার সন্তানাদি দেখতেছে, আমরা দেখতেছি, মানুষের এই ভালোবাসা উনি অর্জন করেছেন। এত মানুষের আগমন দেখে আমি আবারও বলছি, আমার মনে হচ্ছিল রাজনীতিটাই করাই বোধ আমার প্রয়োজন ছিল। ডাকসুর নির্বাচনের জন্য আমি প্রস্তুতি নিয়েছিলাম সেই 70-এর, কিন্তু পরে আমার রেজাল্ট পাবলিশ হওয়ার পরে ওরা সবাই ধরে আমার শিক্ষক বানাইছে। আপনি মানে আমাদের সঙ্গে এর আগেও আপনার সঙ্গে কথা হয়েছিল, এবং তখন তিনি বলেছিলেন যে মুজিব বাহিনীতে রাজ্জাক ভাইয়ের যে কন্ট্রিবিউশনটি, এবং রাজ্জাক ভাই সহ আপনারা মুজিব বাহিনীতে একসাথে কাজ করেছিলেন, এই বিষয়টি। ও মুজিব বাহিনী প্রসঙ্গে বলছি, মুজিব বাহিনীর 4টি সেক্টর ছিল। পূর্ব অঞ্চল মুজিব বাহিনীর প্রধান ছিলেন শেখ ফজলুল হক মনি, উত্তর পূর্বাঞ্চলের প্রধান ছিলেন আব্দুর রাজ্জাক, আমাদের স্পিকার সাহেব ওনার সেকেন্ড ইন কমান্ড ছিলেন, সৈয়দ আহমদ সাহেব সেকেন্ড ইন কমান্ড ছিলেন, আর উত্তর পশ্চিমাঞ্চলের দায়িত্বে ছিলেন সিরাজুল আলম খান, পশ্চিমের দায়িত্বে ছিলেন তোফায়েল আহমেদ। এখন রাজ্জাক ভাইকে বলা হয় সংগঠক। আমি খুব বিশ্রীভাবে এটার আজকে সমালোচনা করেছি। কিসের সংগঠক? রাজ্জাক ভাই সংগঠক ছিলেন স্বায়ত্তশাসন, স্বাধিকার, স্বাধীনতা আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন, কিন্তু মুক্তিযুদ্ধের উনি সেক্টর প্রধান ছিলেন। মুজিব বাহিনীর সেক্টর প্রধান। সংগঠক বললে আমি খুব ব্যথা পাই, কেননা অন্যান্য সেক্টর প্রধানগুলো যেসব কাজকর্ম করেছেন রাজ্জাক ভাই তার কোনটা কম করেছেন। নিজে তৃতীয়বারের জন্য প্রশিক্ষণ নিয়েছিলেন। প্রথম তো আমরা ছাত্র জীবনে আমরা ট্রেনিং নিয়েছি, আমি 8ম শ্রেণীতে পড়ার সময় অস্ত্র ট্রেনিং নিয়েছি। রাজ্জাক ভাইয়ের তো সেই সবাই আমরা অস্ত্র চালাতে পারতাম অনেকদিন আগের থেকে। দ্বিতীয়বার রাজ্জাক ভাইরা যখন আবার দেরাদুনে গেলেন, ওনারা প্রশিক্ষণ নিয়ে আসলেন, আমি ওইবার যেতে পারি নাই। শেষের বারে যখন গিয়েছি তখন তো আমাদেরকে বিভিন্ন ধরনের, তো আমরা অস্ত্রের প্রশিক্ষণ নিয়েছি, প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছি, অস্ত্র সংগ্রহ করেছি, ব্রিফিং দিয়েছি, যোদ্ধাদেরকে দেশের মধ্যে পাঠাচ্ছি, মনিটরিং করেছি, নিজেরা পর্যন্ত বন্দুক ধরেছি। তাহলে আমি রইলাম সংগঠক, আরেকজন হলেন যোদ্ধা, আমাকে বিচ্ছিন্ন করা হয় থাকে। আমি প্রফেসর আব্দুল মান্নান, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিব। বিরতির পর আমরা শুনবো মুজিব বাহিনী ঘটনা এবং রাজ্জাক ভাইয়ের আরো কিছু অবদানের প্রতি। ততক্ষণ পর্যন্ত আমরা বিরতির পর এসে কথা বলছি আপনার সঙ্গে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মেঘনা বাংলা গ্রুপ শীর্ষ সংবাদ অনুষ্ঠান থেকে। আমরা কথা বলছি মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর আব্দুল মান্নান চৌধুরীর সঙ্গে। জনাব চৌধুরী, একটি বিশেষ বিষয় আপনার কাছে জানতে চাইব। 28শে ফেব্রুয়ারি 1971 তখন মার্কিন এই অঞ্চলের যিনি প্রধান ছিলেন জোসেফ ফার্লেন বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করেছিলেন, এবং তিনি মানে তখনই মানে এই বিষয়টি নিশ্চিত হয়ে গিয়েছিল যে আসলে পাকিস্তানের সাথে রক্তক্ষয়ী একটা যুদ্ধ সারা বাংলাদেশের স্বাধীনতার সম্ভব নয়, এবং সেখানেও কিন্তু আব্দুর রাজ্জাকের বেশ কিছু কন্ট্রিবিউশন ছিল। সেটা আমি বলছি, আসলে রাজ্জাকের সাথে আমার বেশ একটু বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম। তখন স্বেচ্ছাসেবক বাহিনী প্রধান, উনি যোদ্ধা তৈরি করতেছেন, স্বেচ্ছাসেবক বাহিনীর লাঠি দিয়েও ট্রেনিং হলো, আসলে ট্রেনিং যা হওয়ার উচিত তাই হতো। বঙ্গবন্ধু তাকে দায়িত্ব দিয়েছে। বঙ্গবন্ধু তাকে অত্যন্ত ভালোবাসতেন। এত বিশ্বস্ত লোক বঙ্গবন্ধুর বোধ খুব একটা বেশি ছিল না। তার ভাগ্নে
শেখ ফজলুল মনি ছিলেন নিঃসন্দেহে। তো এখন রাজা ভাই ওই স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করার পরে আমার সাথে আসলে অনেকটাই বিচ্ছিন্নতা হয়ে গেছে, কিন্তু 28 তারিখে বঙ্গবন্ধু 28 ফেব্রুয়ারি 1971 ফার্ল্যান্ডের সাথে মিটিং করার পরে উনি একটু আশ্বস্ত হলেন যে রক্তক্ষরণ ছাড়াও হয়তো আমরা স্বাধীনতাটা অর্জন করতে পারবো। কিছুক্ষণ পরে আমি আর মনিবাই তখন হাজির ছিলাম, হয়তো 15 নম্বর আওয়ামী লীগ অফিসে। মনিবাই আমাকে নিয়ে গেছিল। তো কিছুক্ষণ পরে বঙ্গবন্ধু আবার ডাকাইলেন মনিবাই এবং আমাকে এসে বলতেছেন, রেগে গিয়েছেন, রেগে গিয়ে বলতেছে যে বেটা ফার্ল্যান্ড যে কথা কইতেছে তাতে আমি সায় দিতে পারবো না, স্বাধীনতার জন্য স্বাধীনতা বন্ধক রাখতে পারবো না। আমি বললো, আমরা জিজ্ঞেস করলাম ঘটনাটা কি, তখন ও বললো যে সে তো বলছে আমাকে সাহায্য করবে, কিন্তু ও তো সেন্ট মার্টিনস চায়, আমি তো দেবো না তাদের। সেদিন বিকালবেলায় উনি বলেছিলেন যে একটা খবর পৌঁছানো দরকার তাদেরকে। উনি একটা বিবৃতি দিলেন বিকালবেলা, নাথিং শ্যাল গো আনচ্যালেঞ্জড। তারপর আর আগে আমাদেরকে বললো, মনিবাইকে বিশেষ করে, মনি কালকে সকালবেলা খুব জঙ্গি মিছিল বের করতে হবে, রাজ্জাকরে খবর দে, সিরাজরে খবর দে, তোফাইলরে খবর দে, তুই তো আসিস, তো কালকে সকালবেলা খুব জঙ্গি মিছিল বের করতে হবে। ওই জঙ্গি মিছিল সকালবেলা 1 তারিখে 1 মার্চ তারিখে ইয়াহিয়া, উনি বলছিলেন ইয়াহিয়া খান যদি কোনো ভাষণ দেয় কিংবা যদি কোনো বিবৃতি আকারও জাতীয় সংসদের অধিবেশন পোস্টপোন করে, তাহলে ধরে নিতে হবে এই রিলেটেড কোনো কথা বলে, হ্যাঁ, তাহলে ধরে নিতে হবে রক্তক্ষয়ী যুদ্ধ ছাড়া আর স্বাধীনতা, এবং সেই প্রস্তুতিটা আমাদের থাকতে হবে। এবং সেখানে আমাদেরকে বলেছিলেন যে ইতিমধ্যে আমি রাজ্জাক এবং অন্যদেরকে সবাইকে বলে দিয়েছি কার কাছে গেলে সাহায্য পাওয়া যাবে। ইতিমধ্যে আমার কিছু লোকজনও চলে গেছে, ওই বৈদ্যনাথ যার নাম আছে না, ওনার নাম কি যেন, আমাদের এমপি ছিলেন সেই কালে, তো ওনার কাছে যোগাযোগ করেছিল যে তার ভারতে যাতে আমাদের প্রশিক্ষণের ব্যবস্থাটা হয়। তো মুজিব বাহিনীর প্রশিক্ষণ তো সবার আগে শুরু হয়েছে, সবার আগে। অন্যরা অর্গানাইজড হওয়ার অনেক আগে মুজিব বাহিনীর প্রশিক্ষণ শুরু হয়েছে, এবং সেটা সরাসরি ইন্দিরা গান্ধীর সাথে কথা বলে 4 জন নিয়েছেন। জেনারেল ওয়ানকে তখন দায়িত্ব দেওয়া হলো, উনি মেজর জেনারেল ছিলেন এবং অত্যন্ত দুর্দর্শ গেরিলা যোদ্ধা ছিলেন উনি। ওনারা টোয়াইসই ছিলেন মেজর কর্নেল দাদা মানে কর্নেল পুরকায়েস্ত, আমাদের সিলেটের বাসিন্দা ছিলেন। তো এরা দুইজনই তখন মুজিব বাহিনীর ট্রেনিং এর দায়িত্ব নিল হাফলং এ। আমাদের জাফলং এর ঠিক বিপরীতে হাফলং এ একটা ট্রেনিং কেন্দ্র ছিল আমাদের, আর এটা ছিল যে তান্দুয়াতে। তো সেইখান থেকে বিশেষত ওরা সেক্টর প্রধানের দায়িত্ব এই 4 জন পালন করেছেন। আমরা তাদের সহযোগী হিসেবে কাজকর্ম করেছি। আমি বিশেষত মনিবের সাথে, রাজা ভাই ঠিক জানতেন না যে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। আপনার সঙ্গে যখন দেখা হলো, হ্যাঁ, তখন তো সে চিৎকার দিয়ে গৌহাটিতে আমাকে বলতেছে, এই মানা তুই আসছিস? আমি বললাম, কেন আসবো না, শপথ করেছিলাম না যে দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আমরা মরবো না। তো আমরা ওই যাত্রায় কিছুদিন ইয়েতে ছিলাম, দেহরাদুনে একসাথে ছিলাম। জেনারেল ওয়ানের বাড়ির পাশে আমাদের জন্য বিশেষ ব্যবস্থার ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছিল। তারপরে ফেরত আসলাম। সেই তো যুদ্ধের অংশ, যুদ্ধের পরেও রাজ্জাক ভাইয়ের সাথে কোনোদিনও বিচ্ছিন্ন নেই। এমনি আন্দোলনে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সেমিনারটি হয় তার আয়োজন আমি করেছিলাম, এবং তাতে প্রধান অতিথি ছিলেন আব্দুর রাজ্জাক। তখন রাজ্জাক সাহেব বর্তমান বাকশালের জেনারেল সেক্রেটারি। লোকের সেই সময় অধ্যাপক আজাদ চৌধুরী, হারুনুর রশিদ, তারপর মশিউজ্জামান, ওরা অন্য স্ট্রিমের লোক ছিলেন, কিন্তু ওখানে এরা সবাই হাজির হলেন। তো সেখানে তো রাজ্জাক ভাই দেখলাম যে দ্ব্যর্থহীন ভাষায় ইনডেমনিটি বিল বাতিল করার জন্য এগুলো, এবং এক বিন্দু বাকশালে ছিলেন, কিন্তু তার বাকশালটা ছিল এটাও তার একটা ইমানি চেতনা। বঙ্গবন্ধু বাকশাল করেছে, আমি বঙ্গবন্ধুর বাকশালে ধরে রাখবো। পরে রাজ্জাক ভাইকে বুঝালাম যে আসলে বাকশাল চলবে না, কারণ সময় বদলে গিয়েছে। উনি আওয়ামী লীগের প্রত্যাবর্তনে আমার একটু কৌশলী ভূমিকা ছিল, এখনো বলি। পরবর্তীতে 92 সাল থেকে ঘাতক দল যুদ্ধ করতে বিরুদ্ধে যখন আন্দোলন হলো, রাজ্জাক ভাই তো তখন সারাক্ষণই আমাদের সাথে, সারাক্ষণই। তো সেই সব দিনের কথা অনেক মনে পড়ে, কিন্তু সবচেয়ে বেশি মনে পড়ে রাজ্জাক ভাই আজকে আমাদের মধ্যে নেই, চলে গেছেন, আমি বেঁচে আছি। আজকে যখন সংসদ প্লাজায় যখন রাজ্জাক ভাইয়ের মরদেহটি আসতে দেরি হচ্ছিল, ঠিক সেই সময়ে তার পক্ষ থেকে বা তার পরিবারের পক্ষ থেকে আমরা দেখেছি যে নাহিন কিন্তু সবার কাছে, তার রাজ্জাক ভাইয়ের ছেলে, তিনি কিন্তু আবেদন করেছেন যে যদি তার আব্বার কাছে কেউ যদি কোনো কিছু পেয়ে থাকে, বা মানে যদি কারো মনে যদি এতটুকু যদি তার বাবা আব্দুর রাজ্জাক কষ্ট দিয়ে থাকে, তাহলে তিনি ক্ষমা চেয়েছেন এটির জন্য। এটি একটি ফর্মালিটিস, একটি সামাজিক, কিন্তু সেখানে তো সমস্যরে সবাই বলেছেন যে আমরা কোনো দাবি নাই, এবং আপনি তার আগে ওইখানে বলেছিলেন যে মানে
এই এই যে বিষয়গুলো যে আপনি আপনার নেতা বা সহকর্মী সহযোদ্ধা যাই বলি না কেন তার জন্য এই যে বলতে পারাটা, সবার সঙ্গে একাত্মতা প্রকাশ করা, এক হয়ে যাওয়াটা, এটাই কি বাঙালি জাতীয়তাবাদ? আরো একটা জিনিস আমি কিন্তু সেখানে লক্ষ্য করেছি, রাজাক ভাইকে আমি জানি না কে কিভাবে নেবেন, কিন্তু বিএনপির নেতারা আসছিলেন বেশ কয়েকজন। আমি মেজর হাফিজ উদ্দিনকে খুঁজে বেড়াচ্ছিলাম, কারণ হাফিজ সাহেব একসময় ওনার ক্যাবিনেটের বোধহয় সদস্য ছিলেন এটা। তো মঈন খান এলো, মঈন খান এফএইচএল-এর ছাত্র। হান্নান শাহ আসলেন, ওনারা যে শহীদুদ্দিন চৌধুরী, এরা এসে এইগুলো অনেকটা অকেশন আমরা একত্র হওয়ার জন্য, একীভূত হওয়ার জন্য। অনেক সময় সেটা লক্ষ্য করেছি আমাদের মধ্যে যারা নাকি ছিলেন, সহকর্মীরা ছিলেন, তাদের মৃত্যুতে আমরা সবাই যে প্রেস ক্লাবে বা কোনো জায়গায় মিলিত হয়েছে, সেই একদিনে আমরা শপথ নিয়েছি এই করবো সেই করবো সেই করবো দেশের জন্য। তো আমার মনে হয়েছে ওরা খুব উচ্ছ্বসিত প্রশংসা করেছেন রাজ্জাক সাহেবের, এবং রাজ্জাক সাহেব মনে প্রাণে গণতন্ত্রের সাধক ছিলেন। রাজ্জাক সাহেব অত্যন্ত অমায়িক ছিলেন। এরশাদ বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ছিলাম, রাজ্জাকের সাথে তখন প্রায়শ যোগাযোগ হতো। আজকে দেখলাম এ নিয়ে সেই সব ঘটনার উল্লেখ করলো আর কি। তো রাজাক ভাই এমন লোক ছিলেন, সবার মন জয় করার মতো লোক ছিলেন। হাসতেন, মরে যাচ্ছেন সেই সময় বোধহয় হাসছেন, আমি জানি না। অবশ্যই আমি দেখলাম, টেলিভিশনে দেখাচ্ছিল, আমার ওয়াইফ এবং আমি দেখলাম রাজাক ভাইকে যখন ওই যে লাইফ সাপোর্ট খোলার কিছুক্ষণ আগে মনে হচ্ছে যেন উনি হাসতেছেন, তার কিছুক্ষণ পরে বলতেছে যে রাজাক ভাইয়ের নাই। তো আমি ভাবলাম যে উনি বোধহয় আজকে হাসতেছেন এই জন্য। একটা প্রবাদ আছে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আজকে মনে হয়েছে রাজ্জাক ভাই মরার সময় হাসতেছে আর আমরা সবাই কাঁদতেছি। যারা প্রফেসর আব্দুল মান্নান চৌধুরী, মানে এই যে কথাটি আপনি বললেন, মানে সেই কথার সূত্র ধরে আমরা আমাদের এই অনুষ্ঠান আজকে শেষ করতে চাই। মানে যে কথাটি মহামনীষীরা বলে গেছেন যে মানুষের জীবনধারা বা রাজনীতিবিদ বা যারা দেশকে ভালোবাসেন তাদের জীবনধারা এরকম হওয়া উচিত যে তার মৃত্যুতে সবাই কষ্ট পাবে, সবাই ব্যথিত হবে, কিন্তু মানে যিনি কাজটি করে গেছেন তিনি যেন হাসতে হাসতে এই পৃথিবী থেকে ত্যাগ করতে পারেন। তো মধ্যরাতে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। দূরের কাছে যারা আজকে অনুষ্ঠান দেখলেন, রাজ্জাক ভাইয়ের অনেক ভক্ত অনুরক্ত মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, সিঙ্গাপুর এইসব জায়গায় রয়েছে। আমি আশা করি আমার যে অনুভূতি রাজ্জাক ভাই সম্পর্কে তাদের অনুভূতি সমপরিমাণে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের আজকের আয়োজন। এই অনুষ্ঠানটি প্রতিদিন সকাল 7টায় পুনঃপ্রচারিত হয় দেখবেন আশা করি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।